সুপ্রিয় দর্শক, শুভ সকাল। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন দেশের অর্থনীতি ও উন্নয়ন নিয়ে সাধারণ বীমা প্রবৃদ্ধির অর্থনীতি দেখার জন্য। দর্শক, এই অনুষ্ঠানে আমরা দেশের অর্থনীতি এবং উন্নয়নের নানান দিক নিয়ে আলোচনা করে থাকি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব দেশের ইকোনমিক জোনের বিভিন্ন ইস্যু নিয়ে, এফডিআই কিভাবে আমরা আকৃষ্ট করতে পারি সে সমস্ত বিষয় নিয়ে, এবং অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সের নানান দিক নিয়ে। এবং তার জন্য আমরা আজকে স্টুডিওতে পেয়েছি অত্যন্ত শ্রদ্ধেয়, সম্মানিত এবং গুণী দুজন ব্যক্তিকে। আমি প্রথমে তাদের সাথে পরিচিত হয়ে আসছি। আমাদের সাথে আছেন পবন চৌধুরী, নির্বাহী চেয়ারম্যান বেজা, এবং আছেন মোহাম্মদ এহসানুল হক বাশার, কান্ট্রি ম্যানেজার এসিসিএ। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমি প্রথমে পবন চৌধুরী, আমি আপনার কাছে একটু আসতে চাই। এই যে করোনাকালীন একটা সময় আমরা পার করছি, একটা নিউ নর্মাল লাইফের সাথে অলরেডি আমরা অ্যাডজাস্টেড। সো আমি একটু জানতে চাই যে এখন আমাদের যে নতুন বছরের যে ইকোনমিক সিচুয়েশন বা আমাদের যে অর্থনীতির উন্নয়নের ধারা, আপনি প্রথমে আপনার থেকে আমি একটু জানতে চাই যে এই ধারাটা আসলে কিভাবে আমরা কন্টিনিউ করতে পারি, বা যেই জায়গাটায় আমাদের গ্যাপ সৃষ্টি হয়েছে সেই জায়গাটা আমরা কিভাবে ফুলফিল করতে পারি। এখন যে করোনা বা কোভিড-19 জনিত ইকোনমিতে যে ইম্প্যাক্টটা চলছে, জি, সেই ধারা আমরা কন্টিনিউ করতে চাই না, সে ধারাটা আমরা ভাঙতে চাই। এখন যে আপনার জাতীয় পর্যায়ে ব্যাপকভাবে ভ্যাকসিনেশন চলছে, গ্লোবালি চলছে, এটা সেই ধারাটা ভাঙার জন্য নর্মাল লাইফে ফিরে যাওয়ার যে প্রচেষ্টা, সেটাই চলছে। বাংলাদেশে ইকোনমিতে শিওরলি অনেক বড় রকম একটা নেতিবাচক ইম্প্যাক্ট হয়েছে। যদিও আমাদের গ্রোথ ঈর্ষণীয় ছিল গত বছরও, জিডিপি গ্রোথ, কিন্তু এটা ঠিক যে আমাদের বিশেষ করে এক্সপোর্টের ক্ষেত্রে আমাদের নেতিবাচক গ্রোথ হয়েছে। বাট ইকোনমিক গ্রোথ ওয়াজ, জিডিপি যদি চিন্তা করি সেটা এক্সেলেন্ট, বা কারণ কয়েকটা সেক্টর আমরা খুব বেশি ভালো করেছি। যেমন আমরা বলতে পারি যে ফরেন রেমিটেন্স, বিদেশে বাংলাদেশি ভাইয়েরা যারা আছে, বোনেরা যারা আছে, তারা প্রচুর পরিমাণে ফরেন রেমিটেন্স বাংলাদেশে পাঠিয়েছে। এই জন্য একটা খুব ভালো গ্রোথ আমরা দেখেছি ইকোনমিতে। এটা গ্লোবালি ঈর্ষণীয় বলা যায়, এনবিএবল। অনেক দেশ এটার প্রশংসা করেছে এবং মডেল ইকোনমি হিসেবে চিহ্নিত করেছে। কিন্তু আমরা যে বিষয়টা ডিল করি, বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি, যে বিনিয়োগ প্রমোশন দেশে, যদি আমরা ডোমেস্টিক ইনভেস্টমেন্ট বলি, দ্যাট ইজ এক্সেলেন্ট। তার সাংঘাতিক রকম গ্রোথ আমাদের ইকোনমিক জোনগুলোতে হয়েছে। বিদেশি বিনিয়োগও গ্রোথ হয়েছে। কিন্তু যে জায়গাটায় আমাদের কাছে কনসার্ন, সেটা হচ্ছে যে পলিসি ইন্টারভেনশনটা। এই জায়গায় কয়েকদিন আগে আপনার ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট মনিটর, যেটা আংটাডের, ওরা প্রকাশ করেছে, তাতে তারা দেখিয়েছে যে গ্লোবালি 52টা ইকোনমিতে পলিসি চেঞ্জেস হয়েছে ইন অ্যাট্রাক্টিং এফডিআই, ইনক্লুডিং পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া। তো সেখানে কিন্তু বাংলাদেশের নামটা নেই। ওইটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট এজেন্সির প্রধান হিসাবে আমার প্রত্যাশা যে এই জায়গাটাতে খুব তাড়াতাড়ি কিছু পলিসি ইন্টারভেনশন আসবে। বিস্তারিত আপনার সাথে আমি আরো কথা বলতে চাই। আমি মোহাম্মদ এহসানুল হক বাশার, আপনার কাছে একটু জানতে চাই, এই যে আমরা অর্থনীতি নিয়ে কথা বলি বা অর্থনীতির যে ধারাটা আমরা সচল রাখতে চাই, যেটা চলছিল, যেটা স্যার বললেন যে আমরা আসলে একটা বাধাগ্রস্ত হয়েছি, সেই জায়গাটা আমরা আবার সচল করতে চাই। তো এইখানে কিন্তু স্কিলড হিউম্যান রিসোর্সের কথা যদি আমি বলি, এটা কিন্তু ম্যান্ডেটরি একটা ইস্যুজ। সো এখানে আমরা যদি স্কিলড হিউম্যান রিসোর্স চাই আমাদের প্রত্যেকটা সেক্টরে, সেখানে প্রফেশনাল কোয়ালিফিকেশনটা জরুরি। আমি আপনার কাছে জানতে চাই, আপনি এসএসসি এর কান্ট্রি ম্যানেজার হিসেবে আছেন, আসলে প্রফেশনাল কোয়ালিফিকেশনটা স্কিলড হিউম্যান রিসোর্স তৈরি করতে কতটুকু সহযোগিতা করে? থ্যাংক ইউ সঞ্জিদা। অ্যাকচুয়ালি যখন আমি এই ব্যাপারটা নিয়ে এখন আলোচনা করছি, চ্যানেল আইকে অসংখ্য ধন্যবাদ যে সঠিক সময়ে সঠিক ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে। স্যার যেটা বললেন, রাইটলি সেইড, যে উই আর গ্রোয়িং। কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে এশিয়ান টাইগারও বলা হয়। তো আমি কিছু স্ট্যাটিস্টিক্স আপনার সাথে শেয়ার করি, একবার রিসেন্ট স্ট্যাটিস্টিক্স। ওয়ার্ল্ড সার্ভেতে দেখা গেছে, যেটা বেলজিয়াম ভিত্তিক একটা অর্গানাইজেশন, দেখা যাচ্ছে যে আমরা এখন যে পজিশনে আছি, অলমোস্ট লাইক 40 to 50 গ্রেডের মধ্যে আছি ওয়ার্ল্ড ইকোনমি, যদি বিগেস্ট ইকোনমি হিসাব করি 190 কান্ট্রিজের মধ্যে। সো বাই 2032
we could be at 24th. So just that is one of the indicator. অনেকে অনেক ধরনের অ্যানালাইসিস করে, সো আমরাও এক পর্যায়ে অ্যানালাইসিস করেছি যে আমরা অ্যাকচুয়ালি আমাদের অ্যাকাউন্টেন্টের, প্রফেশনাল অ্যাকাউন্টেন্টদের কাউন্ট, ইফ ইউ টক অ্যাবাউট দি RJC রেজিস্টার্ড অর্গানাইজেশন, জি ধরেন এই বছরের গত বছরের শেষের দিকে আমরা নিজেরা একটা হোমওয়ার্ক করেছিলাম, যেখানে দেখা গেছে আমাদের পার্শ্ববর্তী দেশের অ্যাকাউন্টেন্ট সাইজ মিন্স ওদের রেজিস্টার্ড কোম্পানি, অ্যাক্টিভ রেজিস্টার্ড কোম্পানি ভার্সেস অ্যাকাউন্টেন্ট, ইট ওয়াজ অলমোস্ট 2:1, আর আমরা একটু শুনে অবাক হবেন আমাদের হলো 38:1। আচ্ছা, সো ইটস অ্যালার্মিং অফকোর্স। অফকোর্স। অ্যাট দি সেম টাইম আরেকটা যদি স্ট্যাটিস্টিক শো করি, আমি এটা জাস্ট ডিমান্ডটাকে একটু শোকেস করার জন্য যদি আরেকটা স্ট্যাটিস্টিক শো করি যে এসএমই যেখানে নিয়ে, যে এই সেক্টর নিয়ে, যে সেক্টর বাঁচলে বাংলাদেশ বাঁচবে, জি এটা সবাই বলে। সো সেই সেক্টরে ধরেন 350,000 এসএমই রেজিস্টার্ড আছে, আমি ধরে নিলাম ওখানে 2 লক্ষ বেশ ভালো করছে। তো সেই 2 লক্ষতেও যদি একজন করে মিনিমাম লেভেল প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হয়, তাহলে 2 লক্ষ অ্যাকাউন্টেন্ট দরকার। এক্স্যাক্টলি। এখন যদি আমি আসি যে আমাদের প্রেজেন্ট স্ট্যাটাসটা কি, প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট পার্ট কোয়ালিফাইড, যাকে আমরা সিসি বলি, বা এই ধরনের লেভেলের অ্যাকাউন্টেন্ট অলমোস্ট লাইক 42,000 টোটাল। জি সো বাকিগুলো কিভাবে যোগান হবে? সো এই কথা চিন্তা করে এবং কোভিড সিনারিও চিন্তা করে যে অ্যাফোর্ডেবিলিটি অফ এসএমইজ অর্গানাইজেশন, আমরা ওরকম চিন্তা করে উই হ্যাভ অ্যাকচুয়ালি ওয়ান অফ দি ওল্ডেস্ট প্রোডাক্ট ফর ACCA, আচ্ছা বাট বাংলাদেশের জন্য একটা নতুনভাবে লঞ্চ করেছি CAT, সার্টিফাইড অ্যাকাউন্টিং টেকনিশিয়ান। আচ্ছা অ্যাজ এ ওয়ার্ল্ড ওয়ান অফ দি বিগেস্ট প্রফেশনাল অ্যাকাউন্টেন্টস বডি, আমরা কিন্তু উই আর ভেরি মাচ ফরওয়ার্ড থিঙ্কিং, অ্যান্ড ইউ উইল সি দ্যাট উই আর অলওয়েজ সেইং থিঙ্ক অ্যাহেড। সো এই জন্যই আমরা এই ইন্ডাস্ট্রিটাকে ক্যাটার করার জন্য CAT-টা লঞ্চ করি। অলমোস্ট লাইক 2.5 ইয়ার্সের মধ্যে একজন HSC কোয়ালিফাইড স্টুডেন্ট, দে বিকেম পার্ট কোয়ালিফাইড বলবো না, Okay. ইন্টারন্যাশনালি গ্লোবালি সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট হতে পারে এন্ট্রি লেভেলের। আচ্ছা সো আমরা এক কাজে দুই কাজ করছি, একটা হলো যে অ্যাকাউন্টিং প্রফেশন অ্যাজ এ প্রফেশন এটাকে পপুলারাইজেশন করছি, জি আরেকটা কাজ হলো যে আমরা সলিউশন ড্রাইভ করছি, যে সামনে যে চ্যালেঞ্জটা আসছে, স্যার যে বললেন উই আর গ্রোয়িং, দিস গ্রোথ উইল কাম উইথ এ লার্জার রেসপন্সিবিলিটি। সো অ্যাজ এ প্রফেশনাল বডি প্রেজেন্ট ওভার হিয়ার, আমরা মনে করি আমাদের নৈতিক দায়িত্ব সমাজকে কিছু দেওয়া, নট অনলি অ্যাকচুয়ালি রেজিস্টারিং স্টুডেন্ট অ্যান্ড অল। সো এই দিক থেকে আমরা উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট, অলরেডি উই হ্যাভ অ্যাকচুয়ালি ইনজেক্টেড থিং। আচ্ছা আরও চিন্তা করেন যে আমাদের যে প্রেজেন্ট 450 মেম্বার আছে, আরো আমি বিস্তারিত শুনবো। আমি একটু জনাব পবন চৌধুরী আপনার থেকে আসতে চাই আবার আপনার কাছে, যে এই যে FDI আকর্ষণের কথা আমরা বলছি, যেটা বলছিলেন যে বাংলাদেশ বাদ পড়ে গেছে, তো এই জায়গাতে আসলে আমাদের এখন যে সিচুয়েশন আমরা আছি, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টটা কিন্তু অত্যন্ত জরুরি, স্পেশালি অর্থনৈতিক অঞ্চলের জন্য, এবং যারা বিজনেস এক্সপ্যানশন করতে চায় তাদের জন্য, বা আমাদের এখন তো গ্রোয়িং স্টেজে আমরা অনেক জায়গায় অনেক সেক্টরে রয়েছি। FDIটা মানে আমাদের জন্য খুবই প্রাণ ফিরে পাবে যদি বা আমরা FDI এর ক্ষেত্রে কিন্তু নীতি নির্ধারক আমরা আগে থেকে এটা আলোচনা করে থাকি বিভিন্ন জায়গায়, স্পেশালি বাংলাদেশ ব্যাংকেও যে নিয়ম নীতি রয়েছে সেখানেও অনেক প্রবলেম আমরা দেখতে পাই, যেমন ইনভেস্টমেন্টটা যত সহজে আনা যায় সেটা কিন্তু ফিরিয়ে নেওয়া যায় না। তো এই জায়গাগুলো আমি আপনার থেকে জানতে চাই, এবং বাংলাদেশটা কেন বাদ পড়লো আমি বিস্তারিত একটু শুনতে চাচ্ছি। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে গ্লোবাল ইনভেস্টমেন্ট মনিটরের যে আপনার রিপোর্ট, লেটেস্ট রিপোর্ট, সেখানে FDI আকর্ষণের ক্ষেত্রে, কোভিডের ক্ষেত্রে আপনার পলিসি রেসপন্সটা, কিন্তু বিপরীতভাবে যদি আমরা দেখি এইখানে এই জায়গায় নতুন কোনো পলিসি ইন্টারভেনশন না আসলেও সেটা প্রসেসে আছে, বাট এই জিনিসগুলো খুবই এক্সপেডাইট হওয়া দরকার। যেমন আপনার অ্যাপ্রুভাল প্রসেসগুলো হওয়া, নতুন ফিসকাল এবং নন ফিসকাল ইনসেন্টিভগুলো আসা, কারণ উই হ্যাভ সো মেনি কম্পিটিটরস অ্যারাউন্ড, তো ওদের সাথে কম্পিট করেই তো যেখানে গ্লোবালি 42% FDI কমেছে, সেই জায়গায় আপনার FDI আকর্ষণ করাটা ইজ নট ইজি। বাট আসার যেটা দিক বাংলাদেশকে নিয়ে, সেটা কিন্তু নীরবে ঘটে যাচ্ছে। ভেরি রিসেন্টলি ব্লুমবার্গ তাদের রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে বলছে যে জাপানের শতাধিক কোম্পানি বাংলাদেশে আসছে, এবং আপনারা জেনে খুশি হবেন সেটা অ্যাকচুয়ালি আসছে কোথায়, সেটা হচ্ছে আমাদের ইকোনমিক জোনে, স্পেশাল ইকোনমিক জোনে, যেটা নারায়ণগঞ্জের 2500-এ হচ্ছে। অন্যান্য জায়গায় কিছু কিছু আসছে, বাট মেইনলি নারায়ণগঞ্জের 2500-এ বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোন নামে জাপান যে ইকোনমিক জোন করছে সেখানে।
এখানে আসছে। এবং ভেরি রিসেন্টলি টেলিভিশন টোকিও একটা সকালে প্রোগ্রাম শুরু করেছে মর্নিং স্যাটেলাইট নামে। সেখানে বাংলাদেশ ইকোনমি নামে তারা নিয়মিত প্রোগ্রাম করছে এবং এটা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের উপর তারা বিশেষ অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নিয়েছে, যেখানে জাপানের উদ্যোগে 1000 একর জমিতে মিরসরাইতে একটা ওশেন ফ্রন্ট ইকোনমিক জোন স্থাপনের সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে এবং জায়গা সেখানে পোর্ট স্থাপনের বিষয়ে সমস্ত আপনার ফিনান্সেরও ইতিমধ্যে আমাদেরকে চিঠি দিয়েছে এবং কনফার্ম করেছে। আমরা এটা তাদের সাথে আগামী মাসে চুক্তি করতে চাই। এক্ষেত্রে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মতি চেয়েছি। অতএব প্রোগ্রেস অনেক দিকেই আছে, আচ্ছা। আমরা আরও প্রোগ্রেস চাই। তো সেক্ষেত্রে যেটা বলছিলাম যে একজন ইনভেস্টর যখন চিন্তা করে যে আমি বাংলাদেশে ইনভেস্ট করব, ওই এক্সিট রুটের ব্যাপারে যেটা আমরা বারবার বাধাগ্রস্ত হই, সেই জায়গাটাতে মানে বেজার কোনো কিছু করার আছে কিনা? এই বিষয়টা জেনারেলি বলা হয়, বাট এক্ষেত্রে আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে অনেকবার বসেছি, আমরা অন্যান্য রেগুলেটর যারা আছে তাদের সাথে বসেছি। আমরা এটা বলতে পারি যে লেটেস্ট যে সার্কুলারগুলো বাংলাদেশ ব্যাংক ইস্যু করেছে, এর ফলে তাদের প্রফিট হোক, তাদের ক্যাপিটাল হোক, অথবা বা সেটা আপনার রয়্যালটি ফি হোক, এটা রিপেট্রিয়েশনের ক্ষেত্রে কোনো সমস্যা আমরা দেখি না। আচ্ছা আচ্ছা, আমি এই যে কম্পিটিশনের জায়গাটাতে আমি আসবো, আমাদের পাশে ভিয়েতনাম সহ যারা আছে তাদের এই বিষয়টা নিয়ে আমি আপনার সাথে আরও বিস্তারিত কথা বলতে চাই। মোহাম্মদ মেহসানুল হক বাশার, আপনার থেকে একটু ফিরে আসতে চাই। এই যে আপনি বলছিলেন যে আমাদের আসলে এসএমই বা গ্রোথ সেক্টরে যেটা স্পেশালি কোভিড-19 আসার পরে যেটা হয়েছে যে এখন প্রফেশনাল কোয়ালিফিকেশনে যারা আগ্রহী তাদের কিন্তু এফোর্ডেবিলিটির যে বিষয়টা বলছিলেন, হ্যাঁ, তো ওই জায়গাটাতে এসএসসি এর উদ্যোগটা আমি একটু জানতে চাই যে আপনারা একটু করে বলছিলেন, আমি আরো বিস্তারিত শুনতে চাই, কারণ এটা আমার মনে হয় দর্শকদের জন্য অনেক কাজে আসবে। আপনি যদি একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে। শিওর, অ্যাকচুয়ালি উই আর মোর অ্যাফোর্ডেবল ইন, যদি আপনি কম্পেয়ার করেন যে ট্রেডিশনাল যে এডুকেশন সিস্টেম আছে ওদের মধ্যে যে খরচটা আছে সেই অনুযায়ী মোর ওভার অ্যাফোর্ডেবল। আমরা হলাম যে এমন এক কোয়ালিফিকেশন যেটা নাকি অনলাইনে ইজিলি স্টাডি করা যায়। আমাদের অনলাইন এক্সামটা চালু হচ্ছে, সিবিই বলে, কম্পিউটার বেসড এক্সাম। আমরা জুন নাগাদ ফুললি কম্পিউটার বেসড এক্সাম হবে। আমরা এই ইনিশিয়েটিভের কারণে দুটো জিনিস হয়। এক হলো যে অনলাইনে মানে অপারেট করার মতো দক্ষতা বৃদ্ধি পায়, আরেকদিকে কম্পিউটার বেসড যে লার্নিং সাপোর্ট সেই সম্পর্কে তারা ধারণা পায়। সো আমরা কিন্তু স্কিল্ড ম্যান পাওয়ারে আপস্কিল করছি অলরেডি। তো এই জায়গাটা থেকে আমরা এই জন্যই বললাম যে আমরা এমপ্লয়াররা কি মনে করছেন, আমরা কিন্তু যাই কিছু আমাদের কারিকুলাম, যাই কিছু পদক্ষেপ সব কিছু কিন্তু এমপ্লয়ার ফেসিং, যে যারা চাকরি বাজারে তারা যাতে কম্পিটিটিভনেসটা তারা রাখে। এবং সবচেয়ে বড় কথা হলো প্রেজেন্ট যারা আছে অলরেডি 450 মেম্বার আছে, অ্যাফিলিয়েট আছে 250-র মতো এবং 5000 স্টুডেন্ট আছে, তাদেরকে আপস্কিল করার জন্য ডিউরিং দিস কোভিড পিরিয়ড আমরা যা চেঞ্জেস আসছে গ্লোবালি সব কিছুকে কম্পাইল করে উই হ্যাভ গন থ্রু সিপিডি, কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট, যাতে করে তারা কম্পিটিটিভ হয় মার্কেটে এবং দে ক্যান সার্ভাইভ। আরেকটা বড় জিনিস আমি যেটা রিকোয়েস্ট করব, আমরা খালি উদ্যোগ নিলে হবে না, আসলে পলিসি, অ্যাগেইন স্যারের কথা আসছে, কিছু পলিসিতে কিছু চেঞ্জ আনতে হবে। উই আর নট টকিং ম্যাসিভ চেঞ্জ, উই আর টকিং যে একটা জাতির মেরুদণ্ড হলো শিক্ষা। সো আমাদের শিক্ষা নীতি বা শিক্ষার যে প্রসেস, ওভারঅল প্রসেস, এডুকেশন ফ্রেমওয়ার্ক মাস্ট বি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। So ACCA is the most forward-thinking professional body of accountants in the world, এবং আমাদের মূল মন্ত্র হলো ড্রাইভিং পাবলিক ভ্যালু, ড্রাইভিং পাবলিক গুড। সেই জন্য আমরা এডুকেশন মিনিস্ট্রির সাথে কাজ করছি। আমরা আপনার বিটিইবির সাথে ক্লোজলি কাজ করছি যাতে ACCA, HSC, BM যে সিলেবাস আছে ওখানে যাতে অ্যাকাউন্টিংকে আন্তর্জাতিক মানের করতে পারি। শুরুতেই যদি গোড়াতেই যদি আমরা বেশ ভালো কিছু বিল্ড আপ করতে পারি, তাহলে গ্র্যাজুয়ালি তাদেরকে যখন উপরের দিকে উঠাবো দে উইল বি বেনিফিটেড আউট অফ ইট। আমরা খালি এখন আসলে চিন্তা, এটা গ্লোবালাইজেশনের সময়, আমরা খালি লোকাল চিন্তা করছি না, আমরা চিন্তা করছি লোকাল ডিমান্ড মিট করব উইথ দ্য শর্টেস্ট পসিবল টাইম উইথ ইউথ জেনারেশন, এবং সেই সাথে
তাদেরকে আমরা আন্তর্জাতিক মানের করে ইন্টারন্যাশনাল মার্কেটে এক্সপোর্ট করব। আমরা সচরাচর সবসময় বলে থাকি ব্র্যান্ড বাংলাদেশ। হোয়াট ব্র্যান্ড বাংলাদেশ স্ট্যান্ডস ফর, আমাদের ডিজিটাল বাংলাদেশ বলি, হোয়াট ডিজিটাল বাংলাদেশ স্ট্যান্ড ফর। আমি মনে করি একজন শিক্ষিত যুবক যখন বাইরে যায়, দেশের বাইরে যায়, যতগুলো কান্ট্রিতে সে ছোটোখাটো চাকরি হোক, হোয়াইট কলার জব পায়, উই আর অ্যাকচুয়ালি সেন্ডিং আওয়ার ফ্ল্যাগ, সেটিং আওয়ার ফ্ল্যাগ টু দোজ কান্ট্রিজ। সো আমাদের যদি আরেকটা স্ট্যাটিস্টিক আপনাকে শেয়ার করি, আমাদের ইউথ পপুলেশন, দ্যাট ইজ ওয়ার্কেবল ইউথ পপুলেশন যদি বলি 18%, মোর দ্যান 18%, 15 to 24 ব্র্যাকেটের। আচ্ছা, So it's a huge population. Exactly. So we need to think that way. How to upskill them, meet up local demand, also export brands across the এক্স্যাক্টলি board. তাই। আমাদের আসলে এভাবেই চিন্তা করা উচিত। আমি যেন পবন চৌধুরী আপনার কাছে একটু আসি আবার। এই যে আমরা যেটা বলছিলাম কম্পিটিশনের জায়গাটা, একজন ইনভেস্টর, আমি আপনার কাছে যদি জানতে চাই খুব মানে ভেরি জেনারেলি যদি আমি একটু জানতে চাই যে কেন বাংলাদেশে ইনভেস্ট করবে, কেন ভিয়েতনামে নয়, কেন ইন্দোনেশিয়াতে নয়, বা আশেপাশে যারা আছে আমাদের গ্রোয়িং, আমাদের মতো যারা গ্রোয়িং আছে তাদের ওখানে না যে কেন বাংলাদেশে আসবে, আপনি কি বলবেন বেজার এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে? ও ডেফিনেটলি এই জায়গাগুলোতে আমরা যে বিষয়টা আলাপ করছিলাম যে একটা দেশের পলিসি, কম্পিটিটিভনেস, এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশে কেন আসবে যেখানে অনেক অপশন আছে? ফর এক্সাম্পল গত বছর ভিয়েতনাম প্রায় 46 বিলিয়ন, লেস দেন লিটল বিট লেস দেন 46 বিলিয়ন ইউএস ডলারের শুধু মোবাইল ফোন এক্সপোর্ট করেছে। কিন্তু বাংলাদেশে একসময় স্যামসাং এসেছিল, তারা 500 একর জমি চেয়েছিল টু সেট আপ দেয়ার ফ্যাক্টরি। পরে এখানে না পেরে তারা ভিয়েতনামে চলে যায়। তো তারা হিউজ পরিমাণের আপনার কম্পিউটার এক্সপোর্ট করে ভিয়েতনাম। তারা প্রচুর পরিমাণে টেক্সটাইল এক্সপোর্ট করে, ইলেকট্রনিক্স এক্সপোর্ট করে, অর্থাৎ একটা সেখানে ডাইভার্সিফিকেশন আছে, সেখানে স্কিল ম্যান পাওয়ার আছে, যেটা বাশা সাহেব বলছিলেন। তো এই জায়গাগুলি স্কিল ম্যান পাওয়ারের অ্যাভেলেবিলিটি ভেরি ইম্পর্ট্যান্ট। আপনার যে রেজিমগুলো এখানে আছে, ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিস, তারা কতটুকু সাপোর্টিভ, সেটা খুবই ইম্পর্ট্যান্ট। ইনসেন্টিভস আর ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। তো এই সব দিকগুলো বিবেচনায় আমাদের দেশে কিন্তু আমরা ওয়ান স্টপ সার্ভিস অ্যাক্ট করেছি, আমরা ওয়ান স্টপ সার্ভিস সেন্টার করেছি, যার ফলে উইদাউট এনি হ্যাসেল যে কেউ আমাদের সেন্টারগুলো থেকে সেবা পেতে পারে। তো আমাদের শুধুমাত্র যে জায়গাগুলো করতে হবে, বাকি যেটা আছে সেটা হচ্ছে অ্যাপ্রুভাল প্রসেসগুলো বিভিন্ন সার্ভিসের এবং ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে আমাদের আরও অনেক বেশি আপনার আমি মনে করি স্মুথ হতে হবে, মানে এক্স্যাক্টলি অনেক বেশি স্মুথ হইতে হবে। তাছাড়া শুধু বাংলাদেশে আসার বিষয় নয়, বহির্বিশ্বে যাওয়ার বিষয়টাও বিবেচনায় নিতে হবে। একটা দেশ গার্মেন্টসের উপর তো সারা জীবন নির্ভর করতে পারে না, এবং বাংলাদেশ সারা জীবন গার্মেন্টসে কম্পিটিটিভ থাকবে না, এটা থাকতে পারে না। যদিও এখন আমরা সেকেন্ড বা খুবই ডিস্ট্যান্ট অবস্থানে সেকেন্ড। আপনি চিন্তা করেন, আমাদের গার্মেন্টস ব্যবসায়ীরা যদি আফ্রিকার ক্ষেত্রে মনে করেন, আফ্রিকার যে কোনো গার্মেন্টস ব্যবসায়ী আমেরিকাতে বা ইউরোপে তারা জিএসপি এনজয় করে, তো বাংলাদেশ যেটা করে না। ইউরোপে যদিও ফ্রি অ্যাক্সেস এখন আছে, সেটা খুব বেশি দিন আর থাকবে না, কিন্তু আমেরিকাতে বহু বছর ধরে হয়তো মেবি, এবং ইউরোপে আফ্রিকান দেশগুলো আপনার এই সুবিধাটা পাবে। পলিসি চেঞ্জেস কেন প্রয়োজন হয়? তো সেখানে আমাদের ব্যবসায়ীরা যে দেশে $44 বিলিয়ন বেশি আপনার ফরেন রিজার্ভ আছে, তো সেখানে তো আফ্রিকাতেও বিনিয়োগ করার সুযোগ দেওয়া যেতে পারে। ফার্মাসিউটিক্যালের একটা হিউজ বিজনেস, সেক্ষেত্রেও ইতিমধ্যে কিন্তু আমাদের বাংলাদেশি কোম্পানি আফ্রিকাতে ফ্যাক্টরি স্থাপন শুরু করেছে, একটা করেছে এবং আরও একটা যাচ্ছে। তো এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। বাংলাদেশের কোম্পানিগুলো বাংলাদেশে গ্রো করবে না, বিদেশেও গ্রো করবে, এবং বিদেশি কোম্পানিগুলো যার টেকনোলজি দরকার, যার ম্যানেজমেন্ট স্কিল দরকার আমাদের দেশে, যার এমপ্লয়মেন্ট সুবিধা হলে টেকনোলজি ট্রান্সফার হবে, নলেজ ট্রান্সফার হবে, তাদেরকেও সুযোগ করে দিতে হবে। এই কারণে আমাদের পলিসির যে জায়গাগুলোতে রিফর্মস দরকার সেটা করতে হবে। জি, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমি ছোট্ট করে একটু জানতে চাই যে এই যে ইকোনমিক জোনগুলো যে হচ্ছে বা অর্থনৈতিক অঞ্চলগুলো যে হচ্ছে, এখানে সবাইকে নিয়ে আসার ব্যাপারে আসলে বেজার কি পদক্ষেপটা? কারণ এখন তো ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো, এখন জোন ভিত্তিক যেটা আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীরও যে স্বপ্ন, সেই জায়গাটাতে বেজা কিভাবে ইনিশিয়েটিভ নিচ্ছে?
এইখানে ইকোনমিক জোন অ্যাক্ট 2010 হয়েছেই কিন্তু বাংলাদেশের শিল্পায়নটা পরিকল্পিতভাবে করার জন্য। এই ইকোনমিক জোনে আপনার সমস্ত সেবা, ইউটিলিটি সার্ভিসেস, যেগুলো ইনফ্রাস্ট্রাকচার এভাবে ডেভেলপ হচ্ছে। যদি আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর বলি, এটা সাউথ এশিয়ার মধ্যে লার্জেস্ট ইকোনমিক জোন। অলরেডি আমরা $20 বিলিয়ন বেশি ইনভেস্টমেন্ট প্রপোজাল আমরা অ্যাপ্রুভ করেছি। গত মাসেও প্রায় 4,500 কোটি টাকার নতুন একটা প্রজেক্ট সেখানে অ্যাপ্রুভ হয়েছে। এটা ওয়ার্ল্ড ব্যাংক ফিনান্স করতে যায় $500 মিলিয়ন। তো এই জায়গায় সারা দেশ থেকে না, আর নতুন নতুন প্রচুর বিনিয়োগ প্রস্তাব আসছে, অনেক অনেক। ইটস ভেরি এনকারেজিং, এবং জাপানি ইকোনমিক জোন খুব এনকারেজিং। জামালপুরের মতো জায়গা যেখানে শিল্প নেই, সেই জোন আমাদের এক্সস্টেড। আবার বিনিয়োগকারীদের এত আগ্রহ, এবং আমাদের আমরা যে সার্ভিস দিচ্ছি তার প্রতি তাদের আস্থার কারণে আমরা এটা বিশ্বাস করি। পরিকল্পিত উন্নয়ন মানেই হচ্ছে ইকোনমিক জোনে বিনিয়োগ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু মূল্যবান মতামত শেয়ার করার জন্য। সুপ্রিয় দর্শক, আজকের মতো শেষ করব সাধারণ বীমা প্রবৃদ্ধির অর্থনীতি। আমি সানজিদা আবারও হাজির হব নতুন অনুষ্ঠান নিয়ে আগামী সপ্তাহে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন এবং চ্যানেল আইর সঙ্গেই থাকুন। ধন্যবাদ।